আচ্ছা, গুড ইভিনিং সবাইকে। স্ট্রেংথ অফ মেটেরিয়াল ক্লাস শুরু করছি। তাহলে এটা বলছিলাম, তাহলে আমাদের আগে লাস্ট ক্লাসে আমরা বেন্ডিং স্ট্রেস কোশ্চেনটা করছিলাম। প্রথমত সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এই নতুন বছরে ভালো করে একটাই টার্গেট থাকবে যে ভালো করে প্রিপারেশন করে একটা ভালো কম্পিটিটিভ এক্সামস ক্র্যাক করা। কেন এই বছরে অ্যাটলিস্ট দু তিনটে পরীক্ষা তো সামনে আসতে চলেছে, যেগুলো তোমাদের ভালো করে সেট করতে হবে। যেমন এসএসসি যেই, যেটা ডিসেম্বর নভেম্বরে হবে। আর আরআরবি যেই আছে, জানি না সিভিলের জন্য ভ্যাকেন্সি বার করবে কিনা। এবং তার সঙ্গেও যেটা আছে সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষা কিন্তু এবার শিওর শট আসবে। এবং তার জন্য কিন্তু পাস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো কিন্তু ভালো করে সলভ করাটাই কিন্তু মেন ধর্ম। পিএসসি যেহেতু যারা ক্র্যাশ কোর্স করেছিলে, তারা নিশ্চয়ই জানো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু অনেকটাই সিমিলার আসে এবং দেয় সিমিলারলি। এইতেও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং লেভেলে পরীক্ষাতে আমাদের কিন্তু সম্ভবত রিলেটিভলি এটা মনে হচ্ছে যে এপ্রিল, আমি মানে আইডিয়া করতে পারছি, কোনো খবর নেই, যে মার্চ এপ্রিল মাসে হয়তো কোনো নোটিফিকেশন আসবে। এবং সেই পরীক্ষাটা হতে হতে ডাইরেক্টলি আমাদের গড়িয়ে যাবে হয়তো মেবি অক্টোবর নভেম্বর হয়তো হয়ে যাবে, বলা যায় না। এদের তো ঠিকঠাক ঠিক ঠিকানা থাকে না, তো মোটামুটি এপ্রিল মে মাসের মধ্যে আমাদের পিএসসি ইঞ্জিনিয়ারিং এক্সামটা হতে পারে, মানে নোটিফিকেশন আসবে। যদি মার্চে আসে, মার্চ এপ্রিলে আসে তো খুবই ভালো। অ্যাটলিস্ট জবে ডেট দেবে, জব নোটিফিকেশন বেরোবে, নোটিফিকেশনের পর অ্যাটলিস্ট 3-4 মাস পর এক্সামটা হবে। তো তার মধ্যে অ্যাটলিস্ট আমরা চেষ্টা করব যে 90% সিলেবাস কিন্তু সলিড ভাবে কভার করে নেবে, ঠিক আছে? এবং এরপর স্ট্রেংথ অফ মেটেরিয়ালটা আমরা ভালো করে করে নিচ্ছি। একটা কথা বলতে পারি, স্ট্রেংথ অফ মেটেরিয়াল যে খুব প্রচুর ভ্যারাইটি কোশ্চেন করতে হয় এমনটা কিন্তু নয়। প্রথমে একটা আমি বলে দিচ্ছি, এটা হলো টেকনিক বলে দিচ্ছি, এটা হলো বিল্ডিং মেটেরিয়ালসের ক্ষেত্রে, কংক্রিট টেকনোলজির ক্ষেত্রে এইগুলোর কিন্তু একটু ভ্যারাইটি কোশ্চেন করে গেলে কমন পাওয়ার চান্স বা ইজি কম কোশ্চেন পাওয়ার চান্স বেশি থাকে। কিন্তু স্ট্রেংথ অফ মেটেরিয়ালস বা ফ্লুইড মেকানিক্স এইগুলো কিন্তু জাস্ট যদি তুমি ফর্মুলাটা মনে রাখতে পারো বা ফর্মুলাগুলো বা কনসেপ্ট গুলো মনে রাখতে পারো, তবেই কিন্তু তাহলে কিন্তু ইজিলি তোমার এমসিকিউ গুলো কিন্তু হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এইটাই, মানে খুব যে মুখস্থ করার ব্যাপার আছে, নিশ্চয়ই মুখস্থ করার ব্যাপার আছে, এবং সেটা ফর্মুলা ওয়াইজ মুখস্থ করতে হবে, ঠিক আছে? এটাই হলো গল্প। তো গত লাস্ট ক্লাসে আমি পড়াচ্ছিলাম বেন্ডিং স্ট্রেস। লাস্ট ক্লাসে পড়াচ্ছিলাম বেন্ডিং স্ট্রেস, which is very much dependent on বেন্ডিং স্ট্রেস ডিপেন্ডেন্ট অন বেন্ডিং মোমেন্ট। কেন না? বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স জানলে তবেই বেন্ডিং স্ট্রেসের অঙ্ক করা যাবে। একটি মাত্র কারণ, কেন অনেক সময় কোশ্চেন দেয় যে বেন্ডিং মোমেন্টের সঙ্গে বেন্ডিং স্ট্রেস রিলেটেড। তো ইজ রিলেটেড বেন্ডিং স্ট্রেস রিলেটেড টু বেন্ডিং মোমেন্ট। এই জন্য প্রত্যেকটা যেই যে কেসগুলো আমরা শিখেছি, বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে? তাহলে বেন্ডিং মোমেন্টের সঙ্গে যেই কেসগুলো আমরা বিভিন্ন যে কেসগুলোর ফর্মুলা শিখেছি, ভেরিয়াস ফর্মুলা অফ ডিফারেন্ট কেসেস, তার সঙ্গে কিন্তু বেন্ডিং স্ট্রেসের কোশ্চেন দিয়ে দিতে পারে, ঠিক আছে? তো বেন্ডিং মোমেন্ট বেসড অন বেসড অন বেন্ডিং মোমেন্ট বেসড অন ভেরিয়াস ভ্যালুজ ফর ডিফারেন্ট কেসেস।
বেন্ডিং মোমেন্ট বেসড অন ভেরিয়াস ভ্যালুজ অফ ডিফারেন্ট কেসেস। ঠিক আছে, তাহলে বেন্ডিং স্ট্রেস চ্যাপ্টারটা খুবই ইজি চ্যাপ্টার, দু তিনটে কনসেপ্ট ছাড়া বেশি কিছু নেই এখানে। তাই এটা কিন্তু খুব ইজিলি অ্যাটেম্পটেবল চ্যাপ্টার। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করছিলাম, যে আমাদের একটাই এটা মেন ইকুয়েশন, যেটা বলে বেন্ডিং ইকুয়েশন বলছি আমরা, যে বিম আন্ডার মোমেন্ট, আন্ডার বেন্ডিং মোমেন্ট, বেন্ডিং মোমেন্ট হলে তবেই বেন্ডিং স্ট্রেস হয়। এবং কখন বেন্ডিং স্ট্রেস আমাদের আসছে, যখন মেনলি পিওর বেন্ডিং কন্ডিশনটা আসছে। পিওর বেন্ডিং কন্ডিশন, পিওর বেন্ডিং, পিওর বেন্ডিং কন্ডিশন হলে তখনই কিন্তু বেন্ডিং স্ট্রেসের কনসেপ্টটা আসছে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম ভাবার কোনো কারণ নেই যে পিওর বেন্ডিং না হলে বেন্ডিং স্ট্রেসের ইকুয়েশন পাওয়া যায় না, এমনটা নয়। কিন্তু পিওর বেন্ডিং থেকে, পিওর বেন্ডিং মানে কি, যেখানে যার বেন্ডিং মোমেন্ট ভ্যালু ইজ কনস্ট্যান্ট, বেন্ডিং মোমেন্ট ভ্যালু কনস্ট্যান্ট, বেন্ডিং মোমেন্ট ভ্যালু কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে পিওর বেন্ডিং এর ক্ষেত্রে আমাদের এই বেন্ডিং স্ট্রেস চ্যাপ্টারটা ডিরাইভ হয়েছে, বাট বেন্ডিং মোমেন্টের ভ্যালু দিয়ে বেন্ডিং স্ট্রেস ডাইরেক্টলি আমরা বার করতে পারি। কি ইকুয়েশনটা আছে আমাদের, একটি মাত্র ইকুয়েশন, যেটা হচ্ছে বেনি ইকুয়েশন, বেন্ডিং ইকুয়েশন। বেনি ইকুয়েশনটা কি, এম বাই আই ইকুয়ালস টু সিগমা বাই ওয়াই ইকুয়ালস টু ই বাই আর। খুব পপুলার ইকুয়েশন, এটা মনে রাখতেই হবে। এম বাই আই, এম হচ্ছে বেনি মোমেন্ট, আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, সিগমা হচ্ছে বেন্ডিং স্ট্রেস, ওয়াই হচ্ছে এই ডিস্টেন্স অফ নিউট্রাল অ্যাক্সিস, মানে ধর একটা সেকশন আমি ধরলাম, নিউট্রাল অ্যাক্সিস থেকে, নিউট্রাল অ্যাক্সিস মানে যেখানে আমার নিউট্রাল অ্যাক্সিস মানে প্র্যাকটিক্যালি সিজি বরাবর, প্র্যাকটিক্যালি সিজি বরাবর যেই অ্যাক্সিসটা আছে সেটাকে বলে নিউট্রাল অ্যাক্সিস, যার স্ট্রেস ভ্যালু 0। তাহলে ওয়াই হচ্ছে ডিস্টেন্স অফ নিউট্রাল অ্যাক্সিস ফ্রম আ পার্টিকুলার সেকশন, ই হচ্ছে ইয়াংস মডুলাস অফ ইলাস্টিসিটি, আর আর হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে এই ওপর, এই ডিপেন্ড করেই আমাদের এই ইকুয়েশনটা আছে। সিগমা বাই ওয়াই, সিগমাটাকে আমরা বলি এখানে বেন্ডিং স্ট্রেস। ঠিক আছে, সিগমা বি টু বি মোর অ্যাকুরেট, সিগমা বিটাকে আমরা বলি বেন্ডিং স্ট্রেস। বেন্ডিং স্ট্রেস, ওকে। আচ্ছা, হলো। তাহলে এর উপর, তাহলে আমার যে কোনো তার মানে কি হলো, এই যে ইকুয়েশনটা, এটা হচ্ছে এম হচ্ছে বেন্ডিং মোমেন্ট, তাহলে এম হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডিউ টু এক্সটার্নাল লোড, বেন্ডিং মোমেন্ট ডিউ টু এক্সটার্নাল লোড। তাকে আবার অনেক সময় আমরা ঘুরিয়ে বলি, এটা আমি আগের দিন বলছিলাম ক্লাসে, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স, এম আর। এমটাকে আমরা অনেক সময় রিপ্রেজেন্ট করি এম আর, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স, যার কনসেপ্ট আরসিসি তে আছে। আরসিসি ডিজাইন অফ বিমে আমাদের এই কনসেপ্টটা আছে, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। ওকে, মানে এমটাই হলো বেন্ডিং মোমেন্ট, যেটা আমরা ভ্যালু দিয়ে বার করি। ধরো সিম্পলি সাপোর্টেড বিমের জন্য বেন্ডিং মোমেন্ট আলাদা, ক্যান্টিলিভার বিমের জন্য বেন্ডিং মোমেন্ট আলাদা। ক্যান্টিলিভার বিম আন্ডার পয়েন্ট লোড, আন্ডার ইউডিএল, সিম্পলি সাপোর্ট বিম, তাহলে যে কোনো ক্ষেত্রে এই বেন্ডিং মোমেন্টের ভ্যালুটা যদি আমি বার করতে পারি, তাহলে কিন্তু আমি সিগমা বিটা বার করে ফেলবো। তো দেয়ার ফোর বেন্ডিং স্ট্রেসটা আমার কার উপর ডিপেন্ড করছে, সবসময় মনে রাখবে বেন্ডিং স্ট্রেস ডিপেন্ড করে আমার বেসিক্যালি, অবভিয়াসলি বেন্ডিং মোমেন্ট ডিপেন্ডস অন বেন্ডিং মোমেন্ট, যেন বেন্ডিং মোমেন্ট ভ্যালু আসলে তবেই আমি বেন্ডিং স্ট্রেস বার করতে পারবো। আই, আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, মানে ক্রস সেকশন, ক্রস সেকশন এরিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া শিখেছি। আর ওয়াই, ওয়াই হচ্ছে সিজি ডিস্টেন্স, ওয়াই হচ্ছে সিজি ডিস্টেন্স। ঠিক আছে, এটা। তাহলে এখান থেকে যেই কনসেপ্টটা আমাদের আসে, আমি যেরকম আগের দিন বলেছিলাম, তাহলে আমি যদি এটা এই আমাদের এই ইকুয়েশনটা দুভাগে ভাগ করা যায়। একটা হলো দিস পোর্শন, এই একটা পোর্শন আমি ভাগ করতে পারলাম,
এটা একটা। আর একটা হয় অনেক সময় এই পোর্শন, এই একটা পোর্শন আমি ভাগ করলাম। আর একটা হলো থার্ড পার্ট, সেটা আমি দেখাচ্ছি এইভাবে। এইটা আমার তিনটে পোর্শনে আমি ইকুয়েশনটাকে ইউজ করতে পারি। ফার্স্ট পোর্শন হচ্ছে, ফার্স্ট পোর্শন কিভাবে আমি ইউজ করতে পারি আমি আগে ক্লাসে পড়িয়েছি, জাস্ট মানে রিভাইজ করছি। তাহলে সিগমা বি বাই ওয়াই ইজ ইকুয়ালস টু এম বাই আই। ঠিক আছে, আমি যদি সিগমা বিটাকে যদি আমি সাবজেক্ট করি, মানে আমি বেন্ডিং স্ট্রেস বার করবো, তাহলে সিগমা বি কি হচ্ছে, এম ইন্টু ওয়াই বাই আই। এবার এম ইন্টু ওয়াই বাই আই মানে হচ্ছে এম ডিভাইড বাই আই বাই ওয়াই, এভাবে আমি লিখতে পারি। এবার এই পার্টটাকে, এই আই বাই ওয়াই মোমেন্ট অফ ইনার্শিয়া ডিভাইডেড বাই সিজি ডিস্টেন্স, তাকে বলি আমরা সেকশন মডুলাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগের দিনে নোটস এবং ভিডিও লেকচার আমি আপলোড করিনি, আজকে আমি আপলোড করে দেবো। ঠিক আছে, আজকে বা কালকে। ঠিক আছে, আগের দিনের আগে অবধি সব ভিডিও এবং নোট কিন্তু আপলোড করা আছে গুগল ক্লাসরুমে। তাহলে চলে আসি, তাহলে বেন্ডিং স্ট্রেস হয়ে গেল আমার এম ডিভাইডেড বাই আই বাই ওয়াই, মানে এম বাই জেড। জেড কে বলা হয় সেকশন মডুলাস। সেকশন মডুলাস যার বেশি, স্ট্রেংথ তার তত বেশি। ঠিক আছে, সেকশন মডুলাস যার যত বেশি, স্ট্রেংথ বা বেন্ডিং স্ট্রেংথ তার কিন্তু ততটাই বেশি। এটা কিন্তু সবসময় কান খোলা করে মনে রাখতে হবে। ঠিক আছে, এই একটা পোর্শন থেকে আমাদের কোশ্চেন দেয় যে বেন্ডিং স্পেসের সঙ্গে সেকশন মডুলাসের রিলেশনশিপ। দ্বিতীয়ত, সেকশন মডুলাস আমি যদি আই জানি, মোমেন্ট অফ ইনার্শিয়া যদি ভ্যালু জানি আমি, ধরো রেক্টাঙ্গেল, ধরো সার্কেল, ধরো ট্রায়াঙ্গেল, যদি মোমেন্ট অফ ইনার্শিয়া আমি জানি, তাহলে কিন্তু সেকশন মডুলাস কিন্তু আমি বার করতে পারবো। ঠিক আছে, আচ্ছা। এবার হচ্ছে এই যে ওয়াইটা, ওয়াই কি বললাম, ওয়াই হচ্ছে সিজি ডিস্টেন্স, তাই তো? তাহলে এই যে কোনো পার্টিকেল যদি আমি, যে কোনো পার্টিকেল না সরি, যে কোনো বডি যদি আমি ধরি, তাহলে নিউট্রাল অ্যাক্সিস বেসিক্যালি এই ওই ইমাজিনারি অ্যাক্সিস যেটা মেনলি সিজি দিয়ে যায় নর্মালি ইলাস্টিক লেমে, ইলাস্টিক স্টেজে। বা স্ক্রিনটা শেয়ার করছি। আর যেহেতু তোমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেলে দুটো স্টেজ, দুটো স্টেজের কোশ্চেন আসে। ঠিক আছে, দুটো স্টেজের কোশ্চেন মানে কি স্যার, বডির যে কোনো একটা পার্টিকুলার স্ট্রাকচারের আন্ডার স্ট্রাকচার অ্যানালিসিস বা স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা বলি বডির দুটো স্টেজ আছে। দেয়ার আর টু মেন স্টেজেস, একটা হচ্ছে ইলাস্টিক লিমিট বা ইলাস্টিক স্টেজ, চ্যাপ্টার ওয়ানে আমরা শিখেছি, যেখানে স্ট্রেস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন। আর একটা হচ্ছে প্লাস্টিক লিমিট, ইলাস্টিক লিমিট আর প্লাস্টিক লিমিট। ঠিক আছে, যেখানে ইলাস্টিক লিমিট ছাড়িয়ে যায়, তার মানে বিয়ন্ড ইলাস্টিক। আমাদের প্লাস্টিক লিমিটেরও ছোটখাটো কোশ্চেন দেয়। ঠিক আছে, যেটা থিওরি অফ স্ট্রাকচার আমি পড়াবো, স্ট্রেংথ অফ মেটেরিয়ালে পরেই আমি পড়াবো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, খুব সামান্য পড়াবো, কারণ যেহেতু যাদের কোশ্চেন আসে, তারপরে পড়াবো থিওরি অফ স্ট্রাকচার। তাহলে বিয়ন্ড ইলাস্টিক লিমিট আমাদের চলে আসে প্লাস্টিক লিমিট। ঠিক আছে, তাহলে আমি যদি একটা বডি তার নিউট্রাল অ্যাক্সিস ধরি, ওপর দিকেও আমার ধরো একটা সেকশন হলো, ধরো ফর আনসিমেট্রিক্যাল সেকশন, ওপরেও একটা ওয়াই হচ্ছে, ধরো আমার একটা আনসিমেট্রিক্যাল সেকশন হচ্ছে, আনসিমেট্রিক্যাল সেকশন মানে ধরো ট্রায়াঙ্গেল, আনসিমেট্রিক্যাল সেকশন, আনসিমেট্রিক্যাল সেকশন।
ফর এক্সাম্পল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তাহলে যখন ট্রায়াঙ্গেল থাকছে, ধরো ফর এক্সাম্পল আমার নিউট্রাল অ্যাক্সিস আছে, আমার সিজি ডিস্টেন্স আমি বার করছি। ঠিক আছে, ওয়াইটা বললাম আমি সিজি ডিস্টেন্স। ঠিক আছে, তখন ট্রায়াঙ্গেল যদি হয়, আমি ট্রায়াঙ্গেল আঁকলাম আর আমি সিজিটা আঁকলাম। দেখে রাখো, এখানে আমার সিজি হয়, সিজির হাইট হচ্ছে, সিজিতে আমি জি দিয়ে রিপ্রেজেন্ট করছি। এখান থেকে নিচ থেকে হাইট হচ্ছে h/3, আর ওপর থেকে হাইট হচ্ছে 2h/3। তাই তো? তার মানে আনলাইক রেক্টাঙ্গেল বা সার্কেল, আমার সিজি ইজ নট লোকেটেড অ্যাট মিড স্প্যান বা মিড পয়েন্ট, মানে পেট কেটে সিজিটা যাচ্ছে না। তখন আমি এই যে এইগুলো তো বলো, এগুলো সব কিছু ওয়াই, এই সবই ভ্যালু হচ্ছে ওয়াই। তাহলে কোন ওয়াইটা নেব? ফর আনসিমেট্রিক্যাল সেকশন যখন হবে, তখন ওয়াইটা আমি নেব ওয়াই ম্যাক্স, অর্থাৎ সিজি ডিস্টেন্সে বা নিউট্রাল অ্যাক্সিস ডিস্টেন্সে ওপরে বা নিচে যেটা বেশি ভ্যালু হবে সেটা আমি নেব। ওকে, অলওয়েজ রিমেম্বার দিস। অনেক সময় কম্পিটিটিভ পরীক্ষায় এই সব কিন্তু খুঁটিনাটি কোশ্চেন দেয়। তাহলে যেই ডিস্টেন্সটা ম্যাক্সিমাম, তার মানে হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্স, ম্যাক্সিমাম ডিস্টেন্স অফ maximum distance of CG at top and bottom, maximum distance of CG at top and bottom, তখন আমি y max নেব। তাহলে আমার ইকুয়েশনটা কি হয়ে যাবে? সিগমা বি ইকুয়ালস টু এম বাই আই বাই ওয়াই। তাহলে যেটা বড় y সেটা আমি নেব। যেমন এইখানে আমার এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে 2h/3টা বড়, তাহলে এই ওয়াইটা নেব। এবার তুমি বলতে পারো স্যার রেক্টাঙ্গেলের ক্ষেত্রে কি হবে? তোমাদের আগের দিন বলেছিলাম মোমেন্ট অফ ইনার্শিয়া আর সেন্টার অফ গ্র্যাভিটি। রেক্টাঙ্গেল কোথায় সিজি থাকে? পেটে। তাহলে ডি/2, ডি/2, ডি যদি ডেপথ হয়। বোঝা গেছে? এবার বলতে পারো স্যার সার্কেলে কি হবে? সার্কেল যদি ডায়ামিটার হয়, তাহলে সিমিলারলি এটাও ডি/2, এটাও ডি/2। যেহেতু দুটো সেম, এই জন্য যে কোনো একটা নিলেই হবে। বাট যেখানে আনসিমেট্রিক্যাল সেকশন অ্যাবাউট এক্স এক্স, নট ওয়াই ওয়াই, কারণ ট্রায়াঙ্গেলের কিন্তু ওয়াই ওয়াই অ্যাক্সিস যদি মিরা রাখো, তাহলে কিন্তু এটি সিমিলার। ঠিক আছে, কিন্তু এক্স এক্স অ্যাক্সিস যখন নট সিমিলার, তখন কিন্তু আমাকে ওয়াই ম্যাক্স ধরতে হবে। ফর এক্সাম্পল আরেকটা আমি এক্সাম্পল বলছি, এরা চট করে যে কনসেপ্টগুলো চট করে আমাদের পিএসসি তে আসবে না, এসএসসি তেও আসবে না, ম্যাক্সিমাম গেটে আসবে। ধরো এল সেকশন, এল সেকশনেরও কিন্তু আমার সিজি মিড পয়েন্টে নয়, এল সেকশনের সিজি আমাকে বার করতে হয়। ঠিক আছে, বার করতে হয়। কিভাবে বার করব? এল সেকশন আমার অলরেডি একটা অঙ্কেতে করে দেওয়া আছে। ঠিক আছে, সিম্পল, কিছুই না। ওয়াই হচ্ছে a1y1 প্লাস a2y2 ডিভাইডেড বাই a1 প্লাস a2। অর্থাৎ আমি যদি বডিটা কেটে দিই, এটা ধরছি a1, এইটা ধরছি a1, আর এই পার্টটা ধরছি a2। তাহলে দুটো এরিয়ার, তাহলে a1 হচ্ছে এরিয়া 1 ইন্টু y1, মানে এই বডিটা, নিচের যে এরিয়া a1 বডিটা আছে তার সিজি ডিস্টেন্স, a1 বডিটার তার সিজি ডিস্টেন্স প্লাস a2 বডিটার সিজি ডিস্টেন্স ডিভাইডেড বাই y1 প্লাস a2। তাহলে এখান থেকে আমি টোটাল বডিটার সিজি ডিস্টেন্স, কেন যেহেতু এটা সিঙ্গেল বডি নয়, ইট ইজ আ কম্পাউন্ড বডি। এল সেকশন, আই সেকশন, এগুলো কম্পাউন্ড বডি, অর্থাৎ একের বেশি মানে অ্যাটাচ করা আছে, একের বেশি কম্পাউন্ডেড বা কম্বাইন্ড আছে, তখন আমরা এভাবে বার করি। প্র্যাকটিক্যালি বলতে গেলে গেট ছাড়া এই কনসেপ্টটা লাগে না। ঠিক আছে, কোনো কনসেপ্ট লাগে না, এসএসসি তেও দেয় না এগুলো। ঠিক আছে, স্ট্রাকচার থেকে কিন্তু ডিফিকাল্ট কোশ্চেন খালি গেট বা ইএসসি দেয়। হলো এটা, এটা হয়ে গেল। আচ্ছা, তাহলে আমি কি বললাম, যে যদি ডিফারেন্ট হয় ওয়াই, তাহলে আই বাই ওয়াই ম্যাক্স, যেটা বেশি হবে বড় সেটা আমি নেব। ঠিক আছে, এই কনসেপ্ট গুলো আমার বেন্ডিং স্ট্রেসে আসে। এইগুলি আমি আগের দিন শেখাচ্ছিলাম, আমি শর্টে একবার
বলে দিলাম, যারা ধরো ক্লাস মিস করে গেছো, কারণ এটা খুব ফান্ডামেন্টাল জিনিস। ঠিক আছে, বেন্ডিং স্ট্রেস ইজ ইকুয়াল টু এম বাই আই বাই ওয়াই ম্যাক্স, তার মানে এই টোটাল পার্টটা কি হচ্ছে, জেড সেকশন মডুলাস। এবার কোশ্চেন আসবে যে মোমেন্ট অফ ইনার্শিয়া বাড়লে বেন্ডিং স্ট্রেস বাড়ে না কমে? মোমেন্ট অফ ইনার্শিয়া যদি সেকশন মডুলাস বাড়বে না কমবে, এই আর কি। মানে অনেক সময় আমি এমসিকিউ কোনখান থেকে, ছোট ছোট এমসিকিউ কোনখান থেকে দেয়, আমি শর্টে একটা বলে দিই, তাহলে তোমরা বুঝে যাবে। যে রেলিভেন্ট এমসিকিউ কোশ্চেন, কোশ্চেন তো করবো আমরা, কয়েকটা কোশ্চেন করব। রেলিভেন্ট এমসিকিউ কোশ্চেন এই চ্যাপ্টার থেকে প্রত্যেকে দেয়। ফার্স্ট হচ্ছে তোমার ফার্স্ট হচ্ছে আমাদের বেনি ইকুয়েশন, ডাইরেক্ট কোশ্চেন দিল বেন্ডিং ইকুয়েশন। 2 নম্বর থেকে দেয় হচ্ছে রিলেশনশিপ। রিলেশনশিপ দেখো বুঝতে হবে, রিলেশনশিপ বিটুইন বেন্ডিং স্ট্রেস অ্যান্ড মোমেন্ট, এইটা একটা। রিলেশনশিপ বিটুইন বেন্ডিং স্ট্রেস অ্যান্ড মোমেন্ট অফ ইনার্শিয়া, রিলেশনশিপ বিটুইন বেন্ডিং মোমেন্ট অ্যান্ড ওয়াই। 3 নম্বর, রিলেশনশিপ বিটুইন সেকশন মডুলাস অ্যান্ড আই, রিলেশনশিপ বিটুইন সেকশন মডুলাস অ্যান্ড ওয়াই। মানে কোনটা ইনভার্সলি প্রপোর্শনাল, কোনটা ডাইরেক্টলি প্রপোর্শনাল, এই ব্যাপারটা যদি তুমি বুঝে যাও তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে মেইনলি কোশ্চেন দেয়। আর একটা কি কোশ্চেন, এটা বললাম বেনি ইকুয়েশন। অর্থাৎ ধরো ফর এক্সাম্পল, ধরো কোশ্চেন দেওয়া আছে, ফর এক্সাম্পল আমি একটা কোশ্চেন ধর, কোশ্চেন কনসিডার করছি। কোশ্চেন বলছে ধরো সিম্পলি সাপোর্টের বিম দেওয়া আছে, সিম্পলি সাপোর্টের বিম দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে 5 মিটার, আর বলেছে ইউডিএল আছে ধরো, ইউডিএল দেওয়া আছে, আমি জাস্ট এক্সাম্পল এটা বলছি না, 20 কিলোনিউটন পার মিটার দেওয়া আছে এরকম। আর বলেছি বিমটা হচ্ছে রেক্টাঙ্গুলার সেকশন, বিমটা রেক্টাঙ্গুলার সেকশন, যার উইথ হচ্ছে ধরো 200 mm, আর ডেপথ হচ্ছে ধরো 400 mm। তাহলে এর বেন্ডিং স্ট্রেস বার করো। ঠিক আছে, এরকম একটা টিপিক্যাল, এরকম খুব টিপিক্যাল কোশ্চেন দেয়। আমি বলে দিচ্ছি, এটা একটু একটু সময় লাগে, একটু ক্যালকুলেশন করতে হয়। ঠিক আছে, কিন্তু পিএসসি তে এমন ক্যালকুলেশন দেবে, এমন ভ্যালু দেবে, আর তুমি মুখে মুখে ক্যালকুলেট করতে পারো বা হাতে হাতে ক্যালকুলেট করতে পারো। ঠিক আছে, তাহলে কি করতে হবে, এরকম ধরো একটা বিম দিল, আর এরকম ক্রস ক্রস সেকশন দেওয়া থাকবে। ক্রস সেকশন না দেওয়া থাকলে কিন্তু অঙ্ক হবে না। তো প্রথমে আমরা কি বার করবো, যদি যেহেতু সিম্পলি সাপোর্টেড বিম দেওয়া আছে, লোড দেওয়া আছে, তাহলে কি করবো, আমি বেন্ডিং মোমেন্ট বার করে ফেলবো, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, যেটা আমার বেন্ডিং মোমেন্ট ইকুয়েশন থেকে আমরা শিখেছি। তার ফর্মুলা কি শিখেছি আমরা সিম্পলি সাপোর্টেড, সবাই জানি, ক্লাস ফার্স্ট ইয়ারে বাচ্চারা বলতে পারবে, W²/8 হয়ে গেল। তো ডাব্লু আমার হয়ে গেল। এখানে ইউনিট গুলো আমি আর সামলাচ্ছি না, কারণ ইউনিট গুলো আমি করতে গেলে এখন অনেক সময় লাগবে। ঠিক আছে, ইউনিট গুলো খেয়াল রাখবে, যদি লেন্থ পেন যদি মিটারে থাকে, তাহলে ক্রস সেকশনও কিন্তু মিটারে কনভার্ট করে দেবে। ঠিক আছে, কনভার্ট, এখানে একটাই গন্ডগোল হয়, ক্যালকুলেশনে ভুল হয়, অনেক ছেলেমেয়েরা করে, কনভার্ট অল ইউনিটস ইন্টু সিঙ্গেল ইউনিট, convert all units of length into a single particular unit, single particular, যেমন মিটার হলে মিলিমিটারে কনভার্ট করবে, যদি মিলিমিটারে হয় মিটারে কনভার্ট করবে। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। তাহলে বেনিউয়ের পেয়ে গেলাম W²/8। তাহলে এই মিটার গুলো রেখে দিলাম, এই মিলিমিটার গুলোকে আমি পরে মিটারে কনভার্ট করে দেবো। ঠিক আছে, আমার কি আছে, সিগমা বি চেয়েছে, বেনিউয়ের পেয়ে গেলাম। এবার বেন্ডিং স্ট্রেস কি আমি জানি, M/I/Y, এটা আমি জানি। এখান থেকে অলরেডি আমার এই অঙ্কেতে বেন্ডিং মোমেন্ট পেয়ে গেছে ভ্যালু। আই কত হবে, আই আমরা কি জানি, রেক্টাঙ্গুলার সেকশন, রেক্টাঙ্গুলার, তাহলে BD³/12।
বি দেওয়া আছে, ডি দেওয়া আছে 12। আর ওয়াই কি হয়? ওয়াই ইকুয়াল টু নিউক্লিয়ার অ্যাক্সিস, তো তার মানে ডি/2, পেট কেটে। এবার সেখান থেকে আমি সেকশন মডুলাস কি জানি, I/Y। আগের দিনের ভ্যালুগুলো করা ছিলাম, রেক্টাঙ্গুলার সেকশন হচ্ছে BD²/6। তাহলে এই ভ্যালুগুলো যদি ডাইরেক্টলি পুট করে যাই, তাহলে আমি বেন্ডিং স্ট্রেস পেয়ে যাবো। এই জন্যে বেন্ডিং মোমেন্টের ফর্মুলা কিন্তু মনে রাখা খুব ইম্পর্টেন্ট। খালি একটা চ্যাপ্টার SFD BMD জন্য নয়, বেন্ডিং স্ট্রেসের জন্য কিন্তু এই ফর্মুলাগুলো ইম্পর্টেন্ট। যেমন ধরো পয়েন্ট লোড দিল ফর ক্যান্টিলিভার, তাহলে P/L। ঠিক আছে, তাহলে এবার সিম্পলি সাপোর্টেড বিম উইথ UDL, পয়েন্ট লোড, এইসব থাকবে। তাহলে আমাদের বেন্ডিং মোমেন্টের ভ্যালুগুলো কিন্তু চার্ট করে মনে রাখতে হবে। কিন্তু এর ওপরেই কিন্তু আমার বেন্ডিং স্ট্রেসের ভ্যালুটা ডিপেন্ড করছে। তুমি এগুলো সব জানলে, হয়তো বেন্ডিং স্ট্রেসের সব জানো তুমি, কিন্তু বেন্ডিং মোমেন্টের ফর্মুলাটা মনে নেই, তুমি অঙ্কটা এগোতেই পারবে না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এই সিম্পল সিম্পল জিনিসগুলো আমাদের হয়। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আগের দিন বলছিলাম, সেটা হচ্ছে যদি আরবিটারি বডি, যদি কোনো কোনো আরবিটারি বডি আছে, যে কোনো ক্রস সেকশন, আমি ক্রস সেকশনটা বলছি, আরবিটারি বডি মানে আরবিটারি ক্রস সেকশন, সে রেক্টাঙ্গেল হোক, সার্কেল হোক, ট্রায়াঙ্গেল হোক। তাহলে যখন লোড পড়ছে ওপরে, আমার স্ট্রেসটা কিরকম ডিপেন্ড করছে, বেন্ডিং স্ট্রেস যদি পড়ছি, বেন্ডিং স্ট্রেসের ভ্যারিয়েশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে ডিপেন্ড করছে, যে কোনো সেকশন হোক, বডি মে বি I সেকশন, L সেকশন, যে কোনো, আমার স্ট্রেসটা এরকম হবে, স্ট্রেস ভ্যারিয়েশন লিনিয়ার, স্ট্রেস ভ্যারিয়েশন লিনিয়ার স্ট্রেস। ঠিক আছে, বেন্ডিং স্ট্রেস এরকম হয়। আচ্ছা, এটা হচ্ছে কম্প্রেসিভ, এটা হচ্ছে টেনশন। এটা RCCর কনসেপ্ট। কম্প্রেসিভ পার্ট, এই পার্টটা যে কম্প্রেসিভ, নিউক্লিয়াসের ওপরে আর নিউক্লিয়াসের নিচে টেনসাইল। তার মানে এখানে আমি হচ্ছে ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস, আর নিচে হচ্ছে ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেস। আর এখানে নিউট্রাল অ্যাক্সিস মানে আমার সবই জিরো। নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস, যার কম্প্রেসিভ স্ট্রেস বা টেনসাইল স্ট্রেস যাই হোক না কেন, এটা জিরো হবে ফর এনি বডি, ফর এনি বডি। নিউট্রাল অ্যাক্সিসের ওপরে কম্প্রেশন হবে, সি মানে কম্প্রেশন, সি মানে কম্প্রেসিভ, সি মানে কম্প্রেসিভ, টি ইজ ফর টেনশন। ওকে, এগুলো হলো। এবার আমাদের এই সব জিনিসগুলো আমি পড়াচ্ছিলাম, এই জিনিসগুলোই নাট ছেলে আমাদের এখানে এক্সপ্লেন করে দেওয়া আছে। ঠিক আছে, এবার যেটা আসতে পারে, যেটা হলো PSCর জন্য এই জায়গা থেকে কোশ্চেন, অনেক সময় থিওরিটিক্যাল কোশ্চেন কেউ হয়তো মনেও রাখে না, কিন্তু PSC তে এই কোশ্চেনটা দিয়েছে। অ্যাজাম্পশনস, WBPSC, যেই এই যে কোনো লেভেলে, ওয়েস্ট বেঙ্গল PSC, KMC তে এই চ্যাপ্টার টপিক থেকে এসেছে অ্যাজাম্পশনস অফ থিওরি ইন বেন্ডিং। বেন্ডিং থিওরিতে বা বেন্ডিং স্ট্রেসে বা থিওরি অফ বেন্ডিং এ কি কি অ্যাজাম্পশনস কনসিডার করা হয়, সেখান থেকে থিওরিটিক্যাল কোশ্চেন কিন্তু বেশ কয়েকবার দিয়েছে। ঠিক আছে, থিওরিটিক্যাল এমসিকিউ, থিওরিটিক্যাল এমসিকিউ, যেটা অনেকেই হয়তো এক্সপেক্ট করবে না যে স্যার এখান থেকে স্টেট অফ মেটেরিয়াল থেকে স্যার থিওরি কি দেবে, বেটা এখান থেকে থিওরি দিয়ে দিবে। ঠিক আছে, থিওরিটিক্যালও কোশ্চেন কিন্তু ওরা দেয়, এবং সেটাই আমি আজকে কোশ্চেন তোমাদের দেখাবো, দেখলেই তোমরা বুঝতে পারবে। ফার্স্টে হচ্ছে দ্য মেটেরিয়াল শুড বি পারফেক্টলি হোমোজিনিয়াস অ্যান্ড আইসোট্রপিক। এটা খুবই কমন, এটা স্ট্রেস টেন চ্যাপ্টারও এই পার্টটা আমরা পড়েছিলাম। পারফেক্টলি হোমোজিনিয়াস মেটেরিয়াল এবং পারফেক্টলি আইসোট্রপিক, খুব কমন এমসিকিউ কিন্তু এখান থেকে দেয়, আমাদের তুলে দেয়। পারফেক্টলি হোমোজিনিয়াস অ্যাজ ওয়েল আইসোট্রপিক। 2 নম্বর, the beam material is stressed within elastic limit and obeys Hooke's law। এর এটা হচ্ছে, এটা যদি হয় তাহলে বলবো আমরা, যদি উইদিন ইলাস্টিক লিমিট হয়, সেই বেন্ডিংটাকে বলবো আমরা সিমেট্রিক্যাল বেন্ডিং।
এই লিমিটের মধ্যে থাকলে সিমেট্রিক্যাল বেন্ডিং, বলি আমরা। আর ইলাস্টিক লিমিটের বিয়ন্ড চলে গেলে বলি আনসিমেট্রিক্যাল বেন্ডিং, বিয়ন্ড চলে গেলে আনসিমেট্রিক্যাল বেন্ডিং। Third point, the transverse section which are plane before bending remain planes after bending। অর্থাৎ ট্রান্সভার্স সেকশন মানে কি দেখিয়ে দিচ্ছি। ট্রান্সভার্স সেকশন মানে এই সেকশনটা, এই যে কার্ভ দেখছো, বেন্ডিং যখন হবে এই ই ড্যাশ এই যে এই সেকশনটা, এই যে ই ড্যাশ এই লাল লাইনটা, এই লাইনটা বেন্ড করছে। it is bending due to it is bending or forming a curve due to bending। আবার যখন বেন্ডিং মোমেন্ট বা বেন্ডিংটা উঠে যাবে তখন এই প্লেন সেকশনটা আবারও নিজের শেপে চলে আসবে। সেটাই হচ্ছে থার্ড পয়েন্ট। এই যে দ্য ট্রান্সভার্স সেকশন, ট্রান্সভার্স মানে কি, লোডটা ভার্টিক্যালি পড়ছে আর লেয়ারটা হরাইজন্টালি। The transverse section which are plane before bending remain planes after bending। ঠিক আছে। ফোর্থ পয়েন্ট নট ভেরি ইম্পর্টেন্ট, মেইনলি হচ্ছে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট বেশি ইম্পর্টেন্ট, আর ফিফথ পয়েন্ট। ফোর্থ পয়েন্ট কি বলছে, ইচ লেয়ার অফ দ্য বিম ইজ ফ্রি টু এক্সপ্যান্ড অর কন্ট্রাক্ট ইন্ডিপেন্ডেন্টলি অফ দ্য লেয়ার। আর লাস্টে, দ্য ভ্যালু অফ ইয়াংস মডুলাস ইজ সেম ফর টেনশন অ্যাজ ওয়েল অ্যাজ কম্প্রেশন। মানে এর ভ্যালু কিন্তু সেম টেনশনের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ কম্প্রেশনের জন্য। তাহলে এটাই আমাদের ইকুয়েশন, যেটা আমি বারবার বলছিলাম, M/I সিগমা বাই ওয়াই হচ্ছে E/R। এবার চলে আসছি বিমস অফ ইউনিফর্ম স্ট্রেংথ। A beam in bending stress developed is constant and is equal to allowable stress. It is called beam of uniform strength. Beam of uniform strength কিভাবে অ্যাচিভ করা হয়, তার মানে কি, beam of uniform strength মানে কি, এখান থেকে বেশি কোশ্চেন দেয় না, নট ভেরি পপুলার এরিয়া, যেখান থেকে কোশ্চেন দেয়, গেট ছাড়া, গেটে কিন্তু এখান থেকে কোশ্চেন দেয়। তাহলে beam in which bending stress developed is constant and is equals to allowable stress, তাকে বলা হয় beam of uniform strength। beam of uniform strength কোথায় কোথায় পাই, একটা হতে পারে কিপিং দ্য উইথ ইউনিফর্ম আর ডেপথ ভ্যারি করছি, অর্থাৎ চওড়াটা আমি সেম রাখছি, তার মানে আমার ক্রস সেকশনটা কি হবে, আমার ধরো এরকম একটা ইয়ে আছে, ট্রাপিজয়েডাল, ঠিক আছে, হতেই পারে ট্রাপিজয়েডাল সেকশন, এখানে কি হচ্ছে, আমার উইথটা চেঞ্জ, এখানে আমার কি হচ্ছে, ডেপথটা ভ্যারি করছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে সরু থেকে মোটা হবে, আমি উল্টো আঁকলাম। ফার্স্টে কি বলছে, কিপিং দ্য উইথ ইউনিফর্ম ভ্যারিং দ্য ডেপথ, মানে উইথটা আমি সেম রাখছি, ডেপথটা চেঞ্জ করছি। 2 নম্বর পয়েন্ট, ঠিক উল্টো, কিপিং দ্য ডেপথ ইউনিফর্ম ভ্যারিং দ্য উইথ। আর 3 নম্বর, ভ্যারিং দ্য উইথ অ্যান্ড ডেপথ বোথ। তার মানে এখান থেকেও কিন্তু আমাদের কোশ্চেন আসতে পারে ABCD করে। 4টে অপশন বলবে, কিপিং দ্য উইথ ইউনিফর্ম ডেপথ কনস্ট্যান্ট, কিপিং দ্য ডেপথ ইউনিফর্ম উইথ কনস্ট্যান্ট, ভ্যারিং দ্য উইথ অ্যান্ড ডেপথ। আর নাম্বার একটা অপশন পাক্কা থাকবে অল অফ দিস বলে। ঠিক আছে, এখান থেকে কিন্তু ওরকম কোশ্চেনই আসতে পারে। এইগুলো ইন্ডিপেন্ডেন্ট কোশ্চেন দেবে ABC, আর ডি হবে অল অফ দিস। ঠিক আছে, তাহলে বিম অফ ইউনিফর্ম ডেপথের থেকে আমাদের কোনো তেমন কোশ্চেন দেয় না, এক্সেপ্ট গেটে, মানে দেয়ই না তাই, ঠিক আছে, কোনো এসব করে কোনো রেডি নেই। এবার চলে আসি একটা ইম্পর্টেন্ট জিনিস, বিম অফ কম্পোজিট সেকশন। এখান থেকে কিন্তু এসএসসি তে মোটামুটি কোশ্চেন দেয়, এসএসসি তে দেয়, এসএসসি যেই কি বলছে, বলছে a beam is made up of two or more different materials
joined together in such a manner that it behaves like a single piece. It is called composite beam or flitch beam. Very, very important. Theoretical question there. The two different materials, beam made up of two different materials, অর্থাৎ একটা ধরো বিম আছে ধরো কাঠের, একটা ধরো বিম আছে কাঠের বোর্ড, ঠিক আছে, আর একটা বিম থাকলো ধরো স্টিলের, স্টিলের একটা বিম কাঠের আর একটা বিম স্টিলের, ঠিক আছে, তাকে বলবো আমরা কম্পোজিট বিম বা পিচ বিম। Such beams are used when one material, if used alone, requires larger cross-section area which is not suited to space available. তখন কি হবে, আমাদের বেসিক্যালি এই ইকুয়েশনটা ইউজ হবে। ফর এক্সাম্পল আমি বলে দেওয়া আছে, a beam of two materials, for example a wooden beam reinforced with metallic strip বা কংক্রিট বিম উইথ স্টিল রড, ঠিক আছে, তখন কি হবে, দ্য টোটাল, এইটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, the total moment of resistance will be equal to the sum of the moment of resistance of individual section. এখানে ইম্পর্টেন্ট হচ্ছে total moment of resistance. The total moment of resistance will be equal to the sum of the moment of resistance of individual section. অর্থাৎ টোটাল যদি বডি হয় তাহলে এর যে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স মানে বেন্ডিং মোমেন্টটাকে, যেই বেন্ডিং মোমেন্টটা আসছে সেটাকে রেজ করা। ধরো এটা mr1 আর স্টিলের জন্য mr2, তাহলে দুটো কি হবে, দুটো অ্যাড হয়ে যাবে, the net bending moment will be m1 plus m2, তাহলে m1 মানে সিগমা ওয়ান ইন্টু z1 প্লাস সিগমা টু বাই z, ঠিক আছে। এখানে স্ট্রেনটা সেম থাকে, স্ট্রেন ইজ সেম, এই জন্য এটাকে বলা হয় স্ট্রেন কম্প্যাটিবিলিটি ইকুয়েশন। স্ট্রেন সেম, স্ট্রেন কম্প্যাটিবিলিটি, স্ট্রেন কম্প্যাটিবল, তাহলে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে দুটো, অ্যাড করে জাস্ট অ্যালজেব্রিক সাম, ঠিক আছে, আর স্ট্রেন ইন বডি ওয়ান উইল বি ইকুয়ালস টু স্ট্রেন ইন বডি টু। সিমিলারলি এই কনসেপ্টটা আমরা